গভীর রাত। কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে মানুষজনের প্রচণ্ড ভিড়। চারদিকে ঝলমলে বাতি জ্বলছে। ট্রেনের জন্য অপেক্ষা করছে সবাই। আর সেখানে দাঁড়িয়ে আছে কফিল মিয়া, এক রহস্যময় মানুষ। যার চোখে লুকানো আছে শিকার ধরার আগ্রহ। এই চেহারাটা আমার সবচেয়ে বড় অস্ত্র। মানুষের বিশ্বাস পাওয়া সহজ হয় এই মুখ দিয়ে, আর এই বিশ্বাসটাই তো আমার শিকার ধরার মূল হাতিয়ার। সে একটি শিকার খুঁজছে, যাকে আজ রাতে সে সর্বশান্ত করে ছেড়ে দেবে। ট্রেনের টিকিট খুঁজতে এসেছে এরকম মানুষকে সে ভেতরে ভেতরে যাচাই করে দেখছে। প্রথম জন একটু সন্দেহজনক মনে হচ্ছে, বাতিল। দ্বিতীয় জন টাকা পয়সা কম, বাতিল। তৃতীয় জন ঠিক আছে। তৃতীয় মানুষটিকে তার বেশ পছন্দ হলো এবং সে মাকড়সার মতো সতর্ক পায়ে তার দিকে এগিয়ে গেল। মানুষটা টিকিট কাউন্টারে যাবার আগেই তাকে ধরতে হবে। কাছাকাছি গিয়ে কফিল উদ্দিন বলল, শুনছেন? জি, আমাকে বলছেন? আমার আরেক বন্ধুর আজ রাতে সিলেট যাওয়ার কথা ছিল, সে আসতে পারবে না। তাই আমার কাছে স্লিপিং বার্থের একটা টিকিট ফাঁকা। আপনি নিতে চাইলে। আপনার কাছে স্লিপিং বার্থে টিকিট আছে? অবশ্যই চাই। আপনাকে এখনই দিতে হবে না, আমিও তো চাচ্ছি ট্রেনে সারা রাত একসাথে থাকবো, পরে দিয়ে দিন। কফিল তীক্ষ্ণ দৃষ্টিতে তার মানিব্যাগটি লক্ষ্য করল। মানিব্যাগটা মোটা আর সেখানে থরে থরে নোট সাজানো। মানুষটার সাথে একটা হ্যান্ডব্যাগ। হ্যান্ডব্যাগটা খুবই ভারী, ভেতরে নিশ্চয়ই ভালো জিনিসপত্র আছে। হাতে আংটি আর ঘড়ি, পকেটে মোবাইল ফোন। কফিল তাড়াতাড়ি হিসাব করে দেখল আজ রাতের দাওটি তার খারাপ হবে না। এখন সব ভালো ভালোই শেষ করতে পারলেই হয়। দুইজনের কেবিন, দুজনে একে অপরের পাশাপাশি বসল। আর ঠিক তখনই ট্রেনটা হুইসেল দিয়ে মোটামুটি ঠিক সময় মতোই ছেড়ে দিল। কফিল তার ব্যাগ খুলে একটা ইংরেজি বই বের করল। তার পড়াশোনা নেই, সে বানান করেও ইংরেজি পড়তে পারে না, কিন্তু এই মানুষটার বিশ্বাস অর্জন করার জন্য এগুলো করা খুবই দরকার। একটা কাল্পনিক নাম্বার ডায়াল করে তার স্ত্রীর সাথে কথা বলা শুরু করলো। সে প্রথমে কিছু একটা শোনার অভিনয় করলো। রুমানা, না দরকার নেই, ড্রাইভারকে এত সকালে বলার দরকার নেই। ইন্নি কি করে, তার কাছে যাও তো, একটু কথা বলি। এইভাবে সে কিছুক্ষণ তার ছোট মেয়ের সাথে কাল্পনিক কথাবার্তা বলল। পাশের মানুষটি পুরো কথাবার্তা মনোযোগ দিয়ে না শুনলেও যেটুকু শুনেছেন তাতেই তাকে একজন সচ্ছল ভালো মানুষ, বিবাহিত পারিবারিক সুখী মানুষ হিসেবে ধরে নেবেন। মোবাইলটা রেখে কফিল সামনের মানুষটির সাথে আলাপ জমাতে শুরু করলো। লোকটি একটু কথাবার্তা খুবই কম বলে, কিন্তু শেষ পর্যন্ত আলাপ টেনে নেওয়া গেল।
লোকটি প্রাইভেট ফার্মে চাকরি করে, নিঃসন্তান, এবং তার স্ত্রী নেই। স্ত্রীকে নিশ্চয়ই সে খুব ভালোবাসে, কারণ কথার মাঝখানে কফিল বারবার লক্ষ্য করল লোকটি তার আংটিতে হাত বোলাচ্ছে। মনে হয় তার বিয়ের আংটি। কফিল আর চোখে আংটিটা দেখল। খাঁটি সোনার মোটা একটা আংটি, দামি পাথরও আছে তাতে। শুধু এই আংটিটার জন্য হলেও কফিল আজকে এই লোকটিকে সর্বশান্ত করতে পারে। ভাবে ঘণ্টাখানেক কথা বলার পর কফিল ও মানুষটার মাঝে আন্তরিকতা সৃষ্টি হলো। দুজন দুজনের সাথে ছোটখাটো ব্যক্তিগত কথা বলল, হালকা দু একটা রসিকতাও করল। যখন মনে হলো পরিবেশটা পুরোপুরি প্রস্তুত আছে, তখন কফিল তার আসল কাজ শুরু করে দিল। এই আংটিটা শুধু এইটুকুর জন্যই আমি তোমার সঙ্গী হতে চাই। কফিল তার ব্যাগ থেকে একটা খাবারের প্যাকেট বের করলো, কয়েকটা স্যান্ডউইচ পাশাপাশি সাজানো। প্রথমটাতে ধুতুরার বিষ মিশানো। কফিল অনেকবার পরীক্ষা করে দেখেছে, বাজারের অন্য অন্য বিষের তুলনায় এখনও ধুতুরার বিষটাই বেশ ভালো। কোনো গন্ধ নেই, তিতকুটে স্বাদ নেই, মানুষকে সহজে খাইয়ে নেওয়া যায়। কফিল স্যান্ডউইচের প্যাকেটটা এক নজর দেখে লোকটির দিকে এগিয়ে দিল। মানুষটা যদি নেয় তাহলে প্রথমটাই নেবে, আর সেটাতেই ধুতুরার বিষ মিশানো। কিন্তু মানুষটা নিল না। না ধন্যবাদ, আমি খেয়ে এসেছি। কফিল আর তাকে জোর করল না। সে প্যাকেট থেকে দ্বিতীয় স্যান্ডউইচটা তুলে খেতে শুরু করলো। ভাতের বাঙালি তো স্যান্ডউইচ খেলে পেট ভরে না। তারপর কফিল প্যাকেট থেকে দুটো কোল্ড ড্রিঙ্কস বের করলো। এর একটাতে ধুতুরার বিষ মিশানো, আর দ্বিতীয়টা ভালো। নেন, একটু খান। শতকরা 90% চান্স যে মানুষটা কোল্ড ড্রিঙ্কসটা নেবে। আর কি আশ্চর্য, সত্যি সত্যিই নিল, আর ধুতুরার বিষ মিশানোটাই নিল। ক্যানটা খুব ভালো করে সিল করা আছে, কেউ দেখলে বুঝতেই পারবে না। ছোট্ট একটা ইঞ্জেকশন দিয়ে এই কোল্ড ড্রিঙ্কসের ভেতরে ধুতুরার বিষ মেশানো হয়েছে। মানুষটা ক্যান হাতে নিয়েই সেটা খুলে ঢকঢক করে খানিকটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল। আর সাথে সাথেই কপিলের বুক থেকে যেন একটা বড় পাথর নেমে গেল। কাজ হয়ে গেছে, এখন শুধু সময়ের ব্যাপার। কপিল আর চোখে মানুষটাকে লক্ষ্য করে। লোকটি ক্যান থেকে ঢকঢক করে আরো খানিকটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল। হঠাৎ কেমন যেন অবাক হয়ে সে কপিল মিয়ার দিকে তাকালো। কপিল তার দৃষ্টি এড়িয়ে জানলা দিয়ে তাকালো। মানুষটা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে কেমন যেন বিচিত্রভাবে চোখ পিটপিট করতে থাকলো। মানুষটি কেমন যেন অস্থির ভাব করে মাথা নাড়ে, এদিক সেদিক তাকায়। শরীরটা কেমন জানি খারাপ লাগছে। শুয়ে থাকুন, সব ঠিক হয়ে যাবে। মানুষটা বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই কেমন যেন হুমড়ি খেয়ে পড়ে গেল। কপিল মানুষটাকে তার সিটে তুলে দিল, মাথার নিচে একটা বালিশ গুজিয়ে দিল। শুয়ে থাকুন, সব ঠিক হয়ে যাবে। কপিল কেবিনের লাইটটি নিভিয়ে দিতেই জানলা দিয়ে ভেতরে জ্যোৎস্নার নরম আলো প্রবেশ করল। কপিল খানিকক্ষণ জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। জ্যোৎস্নার আলোতে বাইরে কেমন অদ্ভুত দেখাচ্ছে। কপিল কোনো তাড়াহুড়া করল না। এভাবে ঘন্টাখানেক কেটে গেল।
কফিল উঠে গিয়ে কেবিনের লাইট জ্বালিয়ে দিল। মানুষটিকে পরীক্ষা করার জন্য তার গায়ে হাত দিতেই কফিল চমকে উঠল। মানুষটার শরীর আশ্চর্য রকমের শীতল। সে ভয়ে ভয়ে মানুষটার দিকে তাকালো। মানুষটা নিঃশ্বাস পর্যন্ত নিচ্ছে না। ভয়ে ভয়ে আবার সে মানুষটার বুকে হাত দিল। হৃৎস্পন্দনেরও কোনো চিহ্ন নেই। হঠাৎ করে ভয়ে ভয়ে আতঙ্কে কফিল লাফিয়ে পিছনে সরে আসে। সর্বনাশ, মানুষটা মারা গেছে। কফিলের ইচ্ছে হলো ভয়ঙ্কর একটা চিৎকার করে কেবিনের দরজা খুলে বের হয়ে যায়, কিন্তু সে জানে এটা সে করতে পারবে না। তাকে এখন এই মৃত মানুষটির দেহটিকে নিয়ে এই কেবিনে বসে থাকতে হবে। কফিল হঠাৎ কুলকুল করে ঘামতে থাকে। অনেকক্ষণ কষ্ট করে কফিল নিজেকে শান্ত করল। এখন যদি সে নিজের মাথা ঠান্ডা না রাখে তাহলে ভয়ানক বিপদে পড়ে যেতে হবে তাকে। যেভাবেই হোক তাকে মাথা ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা মাথায় খুব সাবধানে পরের স্টেশনে নেমে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত না পরের স্টেশন আসে ততক্ষণ তাকে চুপচাপ বসে থাকতে হবে। কফিল এসে মানুষটার পকেট থেকে মানিব্যাগ বের করল। ভেতরের নোটগুলো বেশিরভাগই 500 টাকার নোট। কফিল হাত থেকে ঘড়িটা খুলে নিল। বুক পকেট থেকে মোবাইল টেলিফোন নিল। বাম হাতের মাঝখানের আঙ্গুলে তার বিয়ের আংটিটা, সেটা খুলতে একটু সময় লাগলো। আংটিটা শক্ত হয়ে আটকে গেছে, কোনোভাবেই খোলা যাচ্ছিল না। কফিল একবার প্রায় হাল ছেড়েই দিচ্ছিল, কিন্তু খাঁটি সোনার মোটা সোটা পাথর বসানো আংটি, এর লুপ ছেড়ে দেওয়া তো সহজ নয়। অনেক কষ্টে টানাটানি করে শেষ পর্যন্ত আংটিটা ছুটিয়ে নিয়ে আসলো। নিজের আঙুলে পরে দেখল, বেশ ভালোভাবেই লেগেছে। কফিল আংটিটা আর খুলল না, আঙুলে লাগিয়ে রেখে দিল। এখন সে মোটামুটি ট্রেন থেকে নেমে যাওয়ার জন্য প্রস্তুত। মানুষটাকে মেরে ফেলার ইচ্ছা তার এতটুকুও ছিল না। মানুষটার সম্ভবত হার্টের সমস্যা ছিল, হয়তো এমনিতেই মারা যেত। আজ ধুতুরার বিষ খেয়ে একটু আগে মারা পড়েছে। কফিল মানুষটার দিকে তাকালো। আধ খোলা চোখ, মুখটা অল্প একটু খোলা। গায়ের রংটা এর মাঝে কেমন যেন অসুস্থ নীলাভ হয়ে এসেছে। মনে হচ্ছে চোখ মুখ একটু ফুলেও এসেছে। কফিলের হঠাৎ গায়ে কাটা দিয়ে উঠে। একটু আগেই মানুষটা বেঁচে ছিল, তখন তাকে এতটুকুও ভয় লাগেনি, কিন্তু এখন তার দিকে তাকাতেই তার শরীরটা কাটা দিয়ে উঠতে থাকলো। এখন ট্রেনটা থামতেই সে নেমে পড়বে। সিটে বসার পর কফিলের চোখ একটু পর পর মৃতদেহটার দিকে যেতে লাগলো, আর প্রতিবারই সে চমকে উঠতে লাগলো। একটি মৃতদেহ দেখে এত ভয় কেন লাগে কে জানে। একবার ইচ্ছে হলো বাইরে গিয়ে অপেক্ষা করবে, কিন্তু মৃতদেহটা রেখে দরজা খোলা রাখা বিপদ। কেউ যদি ঢুকে দেখে ফেলে তখন কি হবে? কফিল কি করবে বুঝতে না পেরে শেষ পর্যন্ত কেবিনের লাইটটা নিভিয়ে দিল। আর সাথে সাথে ভেতরে জ্যোৎস্নার নরম একটা আলো ছড়িয়ে পড়ল। আবছা অন্ধকারে হঠাৎ করে মৃতদেহের ভয়টা তার আড়াল হয়ে গেল। মানুষটাকে এখন আর পরিষ্কার দেখা যাচ্ছে না। জ্যোৎস্নার আবছা আলোতে শুধু তার অবয়বটুকু বোঝা যাচ্ছে। কফিল উদ্দিন একটা স্বস্তির নিঃশ্বাস নিল। এখন ট্রেনটা কোনো একটা স্টেশনে থামতেই সে নেমে পড়বে। ট্রেনটা থামার কোনো লক্ষণ দেখা গেল না। গভীর রাতে জ্যোৎস্নার আলোতে গ্রাম, ক্ষেত, নদী, গাছপালা ভেঙে ট্রেনটা ছুটে যেতে থাকে। কফিল অনেকক্ষণ অপেক্ষা করে থাকে। ঠিক কী কারণ জানা নেই,
তার ভিতরে হঠাৎ অন্য এক ধরনের আতঙ্ক এসে ভর করে, অশরীরী আতঙ্ক। কফিল তার চোখ বন্ধ করে বসে থাকে। সে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করে এই কেবিনে একটা মৃতদেহ শুয়ে আছে এবং সেটা হাত দিয়ে স্পর্শ করা যায়। হঠাৎ কফিলের মনে হলো কেউ তার ঘাড়ে স্পর্শ করছে। কফিল আতঙ্কে চমকে উঠে চোখ খুলে তাকালো, আর সাথে সাথে সে একটা আর্তচিৎকার করে ওঠে। জ্যোৎস্নার আলোতে সে স্পষ্ট দেখতে পেল সামনের সিটের মৃতদেহটি উঠে বসেছে। চলন্ত ট্রেনটা দুলছে, কিন্তু তার ভিতরে থাকা মৃতদেহটি আশ্চর্য রকম স্থির। কফিল তার বিস্ফারিত চোখে তাকিয়ে রইল, আর তার মাঝে দেখতে পেল মৃতদেহটি আবার হাত বাড়িয়ে তার ঘাড়টি স্পর্শ করছে। ভয়ঙ্কর আতঙ্কে তার ছুটে যাবার একটা অদম্য ইচ্ছা হলো, কিন্তু সে কোথায় ছুটে যাবে, কোন দিকে ছুটে যাবে? মৃতদেহটি কিছু একটা বলছে, কথাটা শোনা যাচ্ছে না, কিন্তু অসুস্থ এক ধরনের দুর্গন্ধ তার নাকে এসে ধাক্কা লাগলো। মৃতদেহটি আবার কথা বলল, আংটি, আমার আংটি। খসখসে এক ধরনের কণ্ঠস্বর চাপা গলায় বলছে, আংটি, আমার আংটি, আংটি, আমার আংটি। কফিল কি করবে বুঝতে পারল না। মৃতদেহটি তার আংটিটি ফেরত চাইছে। সে ভালোভাবে কোনো কিছু চিন্তা করতে পারছে না। পাগলের মতো সে তার আংটিটি খোলার চেষ্টা করল, কিন্তু সেটা আঙুলের সাথে আটকে গেছে, কোনোভাবেই খুলতে পারছে না। মৃতদেহটি হঠাৎ খপ করে তার কাঁধ ধরে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরল। আংটি, আমার আংটি, আংটি, আমার আংটি। ভয়ঙ্কর আতঙ্কে কফিল চিৎকার করে উঠল, কিন্তু মৃতদেহটির ভেতরে কোনো রকম পরিবর্তন হলো না। লোহার মতো শক্ত শীতল হাতে তার বাম হাতটা ধরে মাঝের আঙ্গুলটি নিজের দিকে টানতে থাকে। কিছু বোঝার আগেই মৃতদেহটি তার আঙুলে কামড়ে ধরে। কফিল প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে। নিজের ভেতরে শুধু একটা চিন্তাই কাজ করছে, তার নিজেকে মুক্ত করতে হবে, যেভাবেই হোক তাকে পালিয়ে যেতে হবে। অনেক কষ্ট করে সে নিজেকে মুক্ত করে জানলা দিয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে। বাতাসে তখন তার আর্তনাদের শব্দ শোনা গেল। কেবিনের দরজা ভেঙে ভেতরে ঢুকে ট্রেনের কর্মকর্তারা একটা মৃতদেহকে খুঁজে পেল। সেটি মেঝেতে উপর হয়ে পড়ে আছে। সোজা করার পর দেখা গেল তার মুখে রক্ত, কাছেই একটি আঙ্গুল পড়ে আছে। দেখে মনে হলো কেউ আঙ্গুলটি ছিঁড়ে শরীর থেকে আলাদা করে ফেলেছে। মৃতদেহটির পকেটে মানিব্যাগ, মোবাইল, টেলিফোন বা ঘড়ি কোনো কিছুই ছিল না। শুধু বাম হাতের মাঝখানে একটি আংটি ছিল, পাথর বসানো, সোনার মোটা আংটি।